আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলার কৃষি দর্শনে ওয়েলকাম। আমারই বাড়ির একটু পাশেই আমাদের যে একটু নিচুর দিকে জলার দিকে জমিগুলো আছে, সেই জমিতে এখন কি পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে আপনাদেরকে দর্শন করানোর জন্যই এসেছি। যদি এরকম পরিস্থিতি আপনাদের হয় তাহলে কি স্টেপ নেবেন সেইটার জন্যই। আমরা যতই ডেভেলপমেন্ট উন্নতি বা আধুনিক কৃষির কথাবার্তা বলে থাকি, আমরা প্রকৃতিকে এড়িয়েই একটা মুহূর্তেও চলতে পারবো না। যতই আমরা উন্নত টেকনোলজি নিয়ে আসি, প্রকৃতি যদি আমাদেরকে চায় সব কিছু ক্ষণিকের মধ্যে সমস্ত কিছু শেষ করে দেবে। এই যে আমার পেছনে এই সময় দৃশ্যটা দেখতেই পাচ্ছেন, আমার পুরো পেছনটায় জলে জলকাণ্ড হয়ে গিয়েছে। কিন্তু তারই নিচে কি আছে না, সদ্যরত আমন ধানের চারা রোপণ করা হয়েছে। এই চারাগুলো রোপণের পরেই অতি ভারী বৃষ্টির কারণে কি হয়েছে না, পুরো এরিয়াটা জলের তলায় চলে গিয়েছে, দিয়ে চারাগুলো কি হয়েছে না জলের তলায় ডুবে গিয়েছে। সত্যি এই যে কৃষকগুলো এখানে ধান রোপণ করেছে, দেখলে কষ্টও হয় যে তারা কত আশা করে তারা এই ধানের চারাগুলি রোপণ করেছে। কি করবে না, এখান থেকে ফসল তারা বাড়ি থেকে নিয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের এখানে যত কৃষক সব প্রান্তিক কৃষক, তো তাদের সর্বস্বী দিয়ে তারা চাষাবাদ করেছে, ধান রোপণ করেছে। কিন্তু প্রকৃতির উপরেই তো সব কিছু, প্রকৃতির খামখেয়ালিপনার মধ্যেই আমাদেরকে চাষাবাদ করতে হয়। তো প্রকৃতি চাইলে আমাদেরকে ফসল দেবে, না চাইলে ফসল দেবে। একটি কথা আমরা সকলেই বলে থাকি গ্রাম অঞ্চলে, চাষ করে সকলে ধান ফলে কপালে। এই যে ধানগুলো জলের তলায় চলে গিয়েছে, এই যে MTU 7029, এই ধানগুলো চলে গেলেও এই ধানের কিন্তু জীবন অনেক কড়া, অত সহজে এই ধান নষ্ট হয় না। তাই এই ধানগুলো জল নেমে যাওয়ার পরে সেই ধানগুলো থেকে দেখতে হবে যে ধানগুলো আদৌ বাঁচবে কি বাঁচবে না। তো ধান দেখলেই আপনি বুঝতে পারবেন। যদি শেকড়গুলো তুলে দেখেন, তো শেকড়গুলো যদি মাটির সঙ্গে সাদা অবস্থায় লেগে থাকে, তাহলে এই ধান জল কমে গেলে আবার সে তার পুনর্যৌবন ফিরে পাবে। কিন্তু সেই পুনর্যৌবন ফিরে পেতে গেলে কী সার ব্যবস্থাপনা বা কী আমার দিকে কার্যকলাপ করতে হবে, সেগুলো আমি একটু পরে বলবো। তো তার আগে চলুন দেখে নিই এই ধানগুলোর কী পরিস্থিতি বা কী পর্যায়ে আছে। এগুলো সব বন্যা দুবার ধান। তো এখানে আপনি এখন যদি সার ব্যবহার করেন তাহলে কি হবে, এই ধানগুলো হিতে করতে বিপরীত হয়ে দাঁড়াবে। তো এই গাছগুলোকে এখন একটু স্থিতাতে সময় দিতে হবে, একটু এর স্বাভাবিক অবস্থায় ফিরলে তারপরে এই ধানে কি করতে হবে না, আপনাকে কাঠাপ্রতি 1 কেজি করে 10-26 দিলে এর সব থেকে ভালো কাজ হয়। নাহলে আপনি DAPও ব্যবহার করতে পারেন। এই সমস্ত ধানে কি না, একদমই ইউরিয়া ব্যবহার করা যাবে না। ইউরিয়া ব্যবহার করলেই এই ধান যদি আবার বন্যা আসে, পুরো সমস্ত ধানই নষ্ট হয়ে যাবে। তাই ইউরিয়া না ব্যবহার করে এই ধানের জন্য সবথেকে বেস্ট হচ্ছে না কি না 10-26-26 যে সার আছে, সেগুলো কাঠাপ্রতি 1 কেজি জল কমার পর একটু গাছগুলো স্বাভাবিক হলে ব্যবহার করলে এই ধানগুলো ভালো ফলন হবে। আর এগুলো এমনিতেই বন্যার কারণে পলি পড়ছে, দেখতেই পাচ্ছেন প্রতিটা ধানের পাতাতেই পলি পড়েছে। এই পলিগুলোর এত তেজ, অনেক সময় নিচের দিকের চাষিরা কোনো জমিতে সার ব্যবহার করে না, কিন্তু ফলন হয়ে যায় যদি বন্যা মোটামুটি কম থাকে। তা না হলে কিন্তু যদি এই সমস্ত ধানে নাইট্রোজেন বেশি ব্যবহার করেন, আপনি একটা ধানও নিয়ে যেতে পারবেন। দেখুন এই জমিটাই হয়তো নাইট্রোজেন কম ব্যবহার করেছে, সেই জন্য গাছগুলো শক্ত আছে এবং বেশ সুন্দর অবস্থা আছে। কিন্তু এইটাতে দেখুন যে নাইট্রোজেন হয়তো গাছটা একটু বেশি হালি ছিল, সেই জন্য এই গাছটা নষ্ট, এর থেকে একটু বেশি নষ্ট হয়েছে। কিন্তু হয়ে যাবে MTU। আর যদি এটা হাই ইল্ডিং ধান দেন, তাহলে একটা ধানও আপনি পাবেন না। দেখুন পুরো সামনের দিকে যত নিচের দিকে আরও জলের স্তর বেশি আছে, কিন্তু আস্তে আস্তে যত উপরের দিকে জলস্তর কম দেখতে পাচ্ছেন। এখানে কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টির কারণে আমাদের এখানে প্রচুর জলের আগমন হয়েছে। আর আমাদের যে এরিয়াটা, এইটা একটু নিচু এরিয়া, তাই উপরের দিকে যখন বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি হয়, সেই বৃষ্টি আমাদের এখানে নিচে নেমে এসে পশ্চিম মেদিনীপুরে আমাদের এই জায়গাতে বন্যার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু আমাদের এই এরিয়াতে কৃষকেরা
তাদের আশায় ধান রোপণ করেছে। MTU 7029 দেখতেই পাচ্ছেন পেছনে। তো এই ধানগুলো এখন জলের তলায় চলে গিয়েছে। দেখুন এই জমিগুলো থেকে জলটা নেমেছে, ধানগুলো শিরোলিগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। এই ধানগুলো মানে খুব ভালোভাবেই বেঁচে যাবে, কোনো খারাপ হবে না। কিন্তু এই দিকের যদি আমরা ধানটাকে দেখি, জলের সঙ্গে এখনও ডুবে আছে, শুধুমাত্র শিরকাঠিগুলো আমরা দেখতে পাচ্ছি। এই গাছগুলো কিন্তু মানে অবস্থা খারাপ। কিন্তু এগুলো MTU 7029 আমন ধানের, এগুলো কিন্তু এতটাই জান করা যে এই ধান সহজে কিন্তু নষ্ট হবে না। জল নেমে গেলেই এই ধানগুলো একটু কী হবে না, যেমন কমায় চলে গেলে হয় সেই রকম মানে কয়েকদিন থিতিয়ে বসে থাকবে। তারপরে যে এর আবার যে বংশগতি বা এর যে জীবনচক্র সে আবার চলতে থাকবে এবং সুন্দর পাশকাঠি হয়ে আবার ধান হবে। দেখুন এগুলোতে জলের তলায় এখনও ডুবে আছে, জলের উপরে এর উপরে পুরো আরও এক মানুষ জল হয়ে গেছিলো। যাই হোক এখন বন্যাটা কমছে, সেই জন্যে এই জলস্তর যত নামবে এই গাছের শিরোলিগুলো আমরা আস্তে আস্তে জাগছে। আর নিচে এখনও ধান গাছ লাগানো আছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই গাছগুলোকে যদি আমরা দেখি, তো তুলে দেখি, তাহলে এর যে শিকড়গুলো খুব সুন্দরভাবেই আছে। দেখুন একটা তুলে দেখছি, দেখুন অনেক শক্ত, তোলা যাচ্ছে না। দেখুন আর শিকড় একদম সুন্দর আছে, একটা নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি। তো এইগুলো আবার জল কমে গেলে গাছের এই যে পাতাগুলো, এই পাতাগুলো হেজে গেছে, নষ্ট হয়ে যাবে, পাতাগুলো থাকবে না। কিন্তু এই যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন, এই কাঠি থেকে আবার নতুন পাতা তৈরি হবে, তৈরি হয়ে পুরো জমিতে আবার যেমন ধান হয় সেম এরকমই ধান হবে। কোনো মানে ধানের যে কম সেরকম নয়। কিন্তু এটা হচ্ছে যদি আমি হাইলিং বা হাই ইয়েল্ডিং ধান দেন, তাহলে এতে ধানের একটা ধানও থাকবে না। কিন্তু MTU 7029 দিলে এই ধানটা আবার হয়ে যাবে। কিন্তু হাই ইয়েল্ডিং ধান দিলে কিন্তু একটাও আপনার হবে না। তো এই যে নামো এরিয়াতে, এই এরিয়াতে বিনা সারেও এত ধান হয়, তার কারণটা কি? এই যে বন্যার পরিস্থিতি, উপর থেকে ধরুন বাঁকুড়া পুরুলিয়া থেকে জল বয়ে 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 এসছে, সেই মাটির সঙ্গে কত রকমের খাদ্য এই জমি মানে জলে জমা আছে। সেই জলটা যখন এসে এখানে থিতিয়ে যায়, তখন এই ধানের যে মানে জলের যে পলিটা পড়ে, সেই পলির পড়ার যে ধানের মানে দৃশ্য আপনি দেখলে অবাক হয়ে যাবেন এই জমিগুলোতে কী পরিমাণ ধান হয়। মানে শুধু ধানকে রোপণ করে দিতে হবে বিনা সারেই, এত মানে ধান হয়। যদি একবার ধান হয়ে যায় কপালে আপনার, তাহলে এখান থেকে বিঘা প্রতি 30-32 মন পর্যন্ত ধান আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন। সেই আশাতে এখানে কৃষকেরা অনেকে ধান রোপণ করে জলার দিকেও। কিন্তু কি হয়, যদি প্রকৃতি যদি আপনার অনুকূলে না থাকে, প্রতিকূলে থাকে, তাহলে এই ধান নষ্ট হয়ে যায়। আগের বছর এখানে ধান হয়নি, তো এবছরও কৃষকেরা এখানে ধান দিয়েছে। এই জমিটায় ধানগুলো হয়তো নিচের দিকে আরও অনেক নষ্ট হবে। নষ্ট হলে কি হবে না, যেই গোছগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে, সেখানে নতুন করে এখানে ঝুপি বাঁধা থাকে, সেই ঝুপি দিকে নতুন করে খুঁজতে হবে, খুঁজে দিলে আবার ধান হয়ে যায়। অনেক সময় খুঁজতে হয় না, নিচের দিকে গেলে ধান হয়তো নষ্ট হতে পারে, কিন্তু খুঁজে দিলেই আবার ধান হয়ে যাবে। দেখুন এই দিকটাই, উপরের দিকে যত উঁচুর দিকে যাবে ধান পরিষ্কার আছে, কিন্তু নিচের দিকে গেলে ধান আরও নষ্টর পথে।